আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোনো ভ্যালু স্টকে লং টার্ম ইনভেস্টেড থাকার জন্য আগ্রহী হন এবং এই লং টার্মে এই ইনভেস্টমেন্টটা হোল্ড করার এগেইনস্টে বছর বছর আপনি যদি ডিভিডেন্ড ইনকাম করতে চান, তাহলে আমার আজকের ভিডিওটি আপনার জন্য। আচ্ছা, এখন আমরা প্রায় বলে থাকি যে স্টক মার্কেট কোনো গ্যাম্বলিং এর জায়গা না বা জুয়া খেলার জায়গা না। এটা হচ্ছে আপনাকে ভ্যালু স্টক সিলেক্ট করতে হবে এবং সেই স্টকে বিনিয়োগ করে ওভার দ্য লং টার্ম আপনাকে সেই ইনভেস্টমেন্টটা ধরে রাখতে হবে। যেটা ওয়ারেন বাফেট তার একটা বক্তব্যে বলেছিলেন যে বাই রাইট, হোল্ড টাইট। অর্থাৎ বাই রাইট, আপনাকে সঠিক যে ভ্যালু স্টক সেটা সিলেক্ট করতে হবে এবং ইউ হ্যাভ টু বাই অ্যাট লো, যখন এটা আন্ডার ভ্যালুড অবস্থায় আছে বাট এটা ভ্যালু স্টক বা এটার গ্রোথ পটেনশিয়াল ফিউচার প্রসপেক্ট খুবই স্ট্রং, ওই ধরনের একটা কোম্পানি বা ভ্যালু স্টক আপনাকে চুজ করতে হবে কিন্তু আন্ডার ভ্যালুড অবস্থায়। সো এটাই হচ্ছে বাই রাইট, যে সঠিক স্টকটি কিনতে হবে আন্ডার ভ্যালুড অবস্থায়, ওভার ভ্যালুড অবস্থায় না, অর্থাৎ পি রেশিও যখন কম থাকে সেই অবস্থায় কিনতে হবে। এবং হোল্ড টাইট, হোল্ড টাইট মানে আপনাকে লং টার্মে ইনভেস্টমেন্টটা হোল্ড করে রাখতে হবে। ইউ হ্যাভ টু স্টে ইনভেস্টেড ওভার দ্য লং টার্ম। যেমন ওয়ারেন বাফেটের আরেকটা উক্তি আছে যে ইফ ইউ ক্যান নট হোল্ড এ স্টক ফর 10 ইয়ার্স, দেন ডু নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট স্টক ইভেন ফর 10 মিনিটস। সো আপনি যদি একটা স্টকে ইনভেস্ট করে 10 বছর ধরে রাখতে না পারেন, তাহলে ওই স্টক নিয়ে 10 মিনিটও আপনার চিন্তা করার দরকার নেই, অর্থাৎ ওই স্টকে আপনার বিনিয়োগ করারই প্রয়োজন নেই। তার মানে আপনি যখন বিনিয়োগ করবেন অবশ্যই ভ্যালু স্টক আপনাকে চুজ করতে হবে, আন্ডার ভ্যালুড বা লো প্রাইসে কিনতে হবে এবং সেটাকে আপনি 10 বছর বা 5 ইয়ার্স প্লাস আপনাকে ইনভেস্টেড থাকতে হবে। আর এটার এগেনস্টে আপনাকে কিন্তু বছর বছর আপনি ডিভিডেন্ড আপনার আসতে থাকবে। আপনি যখন একটা ভ্যালু স্টক চুজ করবেন যাদের আসলেই সেই ধরনের সাস্টেনেবল বা সলিড একটা বিজনেস মডেল আছে, রেভিনিউ গ্রোথ আছে, তাহলে কিন্তু তাদের অবশ্যই প্রফিট হবে এবং প্রফিট থেকে তাদের শেয়ার হোল্ডারদেরকে তারা তখন ক্যাশ ডিভিডেন্ড দিতে সক্ষম হবে। তো এই ধরনের ইনকাম ইনভেস্টর বা ডিভিডেন্ড ইনকাম ইনভেস্টর কিন্তু আপনাকে হতে হবে ভ্যালু স্টক চুজ করার মাধ্যমে। আচ্ছা, এখন একটা ভাইটাল প্রশ্ন হচ্ছে যে একটা কোম্পানির ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি কতটুকু, এইটা আপনি বুঝবেন কিভাবে? সো এইটা আসলে বুঝার জন্য আমাদের ট্রেডিশনাল যে ম্যাট্রিক সেটা হচ্ছে আমরা বলি আর্নিং পার শেয়ার বা ইপিএস। সো একটা কোম্পানির যদি একটা বছরের জন্য ইপিএস লেটসে 42 টাকা হলো আর সে ফুল 42 টাকাই তার বিনিয়োগকারীদেরকে ক্যাশ ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিল। তো ওইভাবে আসলে নর্মালি আমরা কনভেনশনালি জিনিসটাকে দেখা হয় যে যে ডিভিডেন্ড পে আউট রেশিও যেটা বলে, সেখানেও কিন্তু আসলে ওই ইপিএস এর সাপেক্ষেই এই পে আউট রেশিওটা ক্যালকুলেট করা হয়, যে টোটাল কত টাকা ডিভিডেন্ড দিল। লেটস সে টোটাল 21 টাকা ডিভিডেন্ড দিল বাট ইপিএস হচ্ছে 42 টাকা, তাহলে ওই 42 টাকার মধ্যে 21 টাকা সে ডিভিডেন্ড দিল আর বাকি 21 টাকা হচ্ছে তার রিটেইন আর্নিং, যেটাকে সে ফিউচার এক্সপানশনের জন্য বা ফিউচার গ্রোথের জন্য রিইনভেস্ট করবে। আচ্ছা, এখন এই রিটেইন আর্নিং যেটা সে করলো ফিউচার এক্সপানশনের জন্য, এটা ভালো অ্যাকসেন্সে ওভার দ্য লং টার্ম তাদের ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। তো এক্ষেত্রে এই কোম্পানির ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 21/42, অর্থাৎ 50%। সো তার টোটাল আর্নিং এর অর্ধেক সে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিল বিনিয়োগকারীদের, বাকি অর্ধেক সে তার রিটেন আর্নিং হিসেবে রাখলো রিইনভেস্টমেন্টের জন্য বা ফিউচার এক্সপানশনের জন্য। আচ্ছা, এখন পরের বিষয়টা হচ্ছে যে আপনি যদি আম, যেটা আমরা কনভেনশনালি মনে করি ইপিএস, সেটা ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড ম্যাট্রিক, বাট তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কিন্তু একটা কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এই বিষয়টাকে অ্যাসেস করা। অর্থাৎ ইপিএস যেটা আর্নিং পার শেয়ার, এটা আসলে একটা কাইন্ড অফ অ্যাকাউন্টিং প্রফিট, অর্থাৎ একটা কোম্পানির অ্যাকাউন্টিং প্রফিটের মধ্যে যেটা তাদের বিভিন্ন ডেপ্রিসিয়েশন বা অ্যামোর্টাইজেশন প্রভিশন এই বিষয়গুলো ইনক্লুডেড থাকে ওই ইপিএস এর ভিতরে। উম, বিভিন্ন নন ক্যাশ যেই এক্সপেন্ডিচার গুলো আছে সেগুলো ইনক্লুডেড থাকে ইপিএস এর ভিতরে। সো ও একটা কোম্পানির ইপিএস 42 টাকা মানেই যে তার আসলে 42 টাকা, যদি 100%ও সে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিতে চায়, ওই 42 টাকা ক্যাশ ফ্লো আছে, এটা কিন্তু নিশ্চিত করে না। এটা নিশ্চিত করার জন্য একটা ইন্ডিকেটর হচ্ছে যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এই প্যারামিটারটা বা এই ম্যাট্রিকটা। এই ম্যাট্রিকের মাধ্যমে আসলে বোঝা যায় যে একটা কোম্পানির ক্যাশ ফ্লো কতটুকু, প্রতি শেয়ারে তার ক্যাশ ফ্লো কতটুকু। কারণ তার আসলে যদি অ্যাকাউন্টিং প্রফিট হয়ও সেই ইপিএস এর মাধ্যমে, কিন্তু তার যদি ওই পরিমাণ ক্যাশ ফ্লো না থাকে তাহলে কিন্তু
তার শেয়ার হোল্ডারদেরকে ওই পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিতে সে পারবে না। সো তখন এটা কিন্তু একটা বটল নেক, কাজে ইপিএস হাই হলেও কিন্তু ওই কোম্পানির ওই পরিমাণ হাই ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে যদি তার ওই লেভেলের ক্যাশ ফ্লোটা না থাকে। তো সেই জন্য ইপিএস এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ারটাকে ইভ্যালুয়েট করা, টু আন্ডারস্ট্যান্ড যে এই কোম্পানির আসলে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সামর্থ্য কতটুকু। সো ওইটা আপনি যখন দেখবেন যে রিয়েল ক্যাশ ফ্লো আসলে তাদের কতটুকু আছে, কারণ ক্যাশ ডিভিডেন্ড মানেই তো আপনাকে ক্যাশ দিবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি করে আপনাকে ক্যাশ টাকা তারা ইলেকট্রনিক্যালি আপনাকে ক্রেডিট করে দিচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো ক্যাশ ফ্লো তো থাকতে হবে। ইপিএসটা হচ্ছে অ্যাকাউন্টিং একটা প্রফিট, এখানে ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, প্রভিশন সহ অনেক অ্যাকাউন্টিং ইস্যু থাকে। সো ওইটা মানেই কিন্তু যে তার ওই পরিমাণ ক্যাশ আছে তার হাতে, বিষয়টা তা না। কিন্তু ক্যাশ ফ্লো পার শেয়ার যখন বলছি তার মানে হচ্ছে ওই পরিমাণ ক্যাশ আছে, সে তখন ওই সামর্থ্য তার আছে যে ওই পরিমাণ ক্যাশ টাকা বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ইএফটি আকারে ইলেকট্রনিক্যালি ট্রান্সমিট করে দেওয়ার। তো কাজেই আপনি ভ্যালু স্টকের এগেনস্টে যখন ডিভিডেন্ড ইনকাম ইনভেস্টর হতে চাচ্ছেন তখন কিন্তু ইপিএস এর চেয়েও আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে এই নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার নামক যে ম্যাট্রিকটা আছে সেটার উপর। তো যদি এই ইস্যুটা নিয়ে কোনো কোয়ারি থাকে বা আহ, অন্য কোনো প্যারামিটার নিয়ে আপনার জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন। আমি খুব শীঘ্রই আপনাদের সকল কোশ্চেনের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ।